আমরা জানি আমাদের পৃথিবীতে বা ভূগোলার্ধে 7টি মহাদেশ আছে। তোমরা জানো এই মহাদেশগুলির মধ্যে সবচাইতে বৃহত্তম মহাদেশের নাম হলো এশিয়া, তারপরে আফ্রিকা, তারপরে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এরপরে অ্যান্টার্কটিকা, ইউরোপ এবং ওশিয়ানিয়া। আমাদের আজকের আলোচ্য বিষয় অ্যান্টার্কটিকা মহাদেশ। তোমরা ছবিটিতে একটু দেখতে পাচ্ছ, এই সাদা রঙের অংশটাই কি বলতে পারো? এটিকে আমরা বলে থাকি অ্যান্টার্কটিকা মহাদেশ। মূলত 1820 সালের প্রথম এই মহাদেশটির অস্তিত্ব আমরা জানতে পারি এবং এই মহাদেশটি পৃথিবীর দক্ষিণ মেরুতে বা কুমেরুতে রয়েছে এবং একটি বরফে ঢাকা বিশাল ভূখণ্ডের অন্তর্গত। 20 কোটি বছর আগে মহাদেশ সঞ্চালনের ফলে প্যানজিয়া ভেঙে অ্যান্টার্কটিকা দক্ষিণ মেরুতে চলে যায়, কিন্তু তার আগে এই অ্যান্টার্কটিকা, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত সমস্ত কিন্তুই একই সঙ্গে প্যানজিয়ার অংশ ছিল। তাহলে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটার মূল বিষয়টা কি? এই যে সাদা রঙের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই অংশটাকেই আমরা নিয়ে আলোচনা করব। আজকের বিষয় অ্যান্টার্কটিকা মহাদেশ। তো তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং অ্যান্টার্কটিকা মহাদেশ সম্বন্ধে বিশদে জানতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাতে অনেক কিছু জানতে পারবে। এবার আসি অ্যান্টার্কটিকা মহাদেশ সম্বন্ধে। অ্যান্টার্কটিকা শব্দটির অর্থ উত্তরের বিপরীত, অর্থাৎ এটি একটি গ্রিক শব্দ। দক্ষিণ মেরুবিন্দু থেকে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে গোলাকার এই মহাদেশটিকে কুমেরু বৃত্তরেখা এবং কুমেরু মহাসাগরে ঘিরে রেখেছে। আয়তনে পৃথিবীর এটি 5ম বৃহত্তম মহাদেশ। আমরা আগেই বলেছি আয়তনের দিক থেকে সর্বপ্রথম এশিয়া, তারপরে আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং তারপরে অ্যান্টার্কটিকা এবং তারপরে ইউরোপ এবং ওশিয়ানিয়া মহাদেশ। এর যে আয়তন প্রায় 1,40,00,000 বর্গ কিলোমিটার। পৃথিবীর উচ্চতম, শীতলতম, শুষ্কতম দুর্গম মহাদেশ একটি অ্যান্টার্কটিকা। ক্যাপ্টেন স্কট, শ্যাকলটন, আমুন্ডসেন এরা এই মহাদেশটির একটা অঞ্চল খুঁজে পান তাদের গবেষণার মধ্য দিয়ে। সারা বছর এই অঞ্চলে প্রায় 1 থেকে 2 কিলোমিটার পুরো স্থায়ী বরফের চাদরে ঢাকা থাকে। এই জন্য অনেকে এই মহাদেশটিকে সাদা মহাদেশও বলে এবং পৃথিবীর মানচিত্রে এই অ্যান্টার্কটিকা মহাদেশকে সাদা মহাদেশ হিসাবে দেখানো হয়। তোমরা যে ছবিতে যে দেখতে পাচ্ছ এটাও মূলত সেই সাদা রঙের অংশটাকেই বোঝানো হচ্ছে। এই অ্যান্টার্কটিকা মহাদেশটি মূলত একটি উঁচু মালভূমি, যার উচ্চতা 2000 থেকে 5000 মিটারের মধ্যে। মহাদেশটিতে পশ্চিম দিকের অংশে থেকে পূর্ব দিকটা অত্যন্ত প্রশস্ত। এই মহাদেশটির বহু সাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ মহাদেশটিকে ঘিরে রেখেছে। প্রশান্ত মহাসাগরের রস সাগরের তীরে মাউন্ট এরেবাস অ্যান্টার্কটিকার একটি জীবন্ত আগ্নেয়গিরি। আমরা অনেক আগ্নেয়গিরির নাম শুনেছি, এটা একটা আগ্নেয়গিরি, এটার নাম মাউন্ট এরেবাস। তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ মাউন্ট এরেবাসকে। ভিনসন ম্যাসিভ অ্যান্টার্কটিকার এটি একটি সর্বোচ্চ শৃঙ্গ। বিশাল বিশাল হিমবাহ রয়েছে এই মহাদেশটির মধ্যে। এদের মধ্যে ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। এখানে তোমরা যে ম্যাপটা দেখতে পাচ্ছ অ্যান্টার্কটিকা মহাদেশ, ঠিক দেখো অ্যান্টার্কটিকা মহাদেশের দক্ষিণ মেরু অংশটা দেখো। এই দক্ষিণ মেরুর আমুন্ডসেন স্কট যুক্তরাষ্ট্রের চারিদিকে বিভিন্ন ধরনের তুমি দেখতে পাবে। এখানে জ্যাকসন শৃঙ্গ, ভিন ম্যাসিভ, সিডলেস শৃঙ্গ, লোভিক শৃঙ্গ, মাখরাম শৃঙ্গ এগুলো তোমরা দেখতে পাবে। এছাড়াও ম্যাপের মধ্যে দক্ষিণ গঙ্গোত্রী ভারত,
মৈত্রী, এগুলো কিন্তু দেখতে পাচ্ছ। আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনায় আসছি। আমরা যদি রস সাগরের তীর থেকে দক্ষিণ মেরু বিন্দু পর্যন্ত কল্পনা করি, তাহলে দেখতে পাবো মাউন্ট এরেবাসের উত্তপ্ত বাষ্প লাভা পেরিয়েই প্রথমে আমরা পাবো 3500 কিলোমিটার দীর্ঘ ট্রান্স আন্টার্কটিক পর্বতশ্রেণী। এই ট্রান্স আন্টার্কটিক পর্বতশ্রেণী যেটা, এর কিন্তু সবই বরফহীন উপত্যকা। প্রবল বাতাস প্রায় 320 কিলোমিটার প্রতিবেগী ঘন্টা। আমরা জানি যে আমাদের এখানে যে সমস্ত সাইক্লোনগুলো হয় সেগুলো প্রায় 120-130 কিলোমিটার বেগে হয়, আর এখানের যে বাতাসের গতিবেগ সেটা প্রায় 320 কিলোমিটার প্রতি ঘন্টা। এর ফলে ধাক্কা খা পর্বতের গায়ে বড় বড় পাথরের এখানে যে প্রবল বাতাস হয় প্রায় 320 কিলোমিটার প্রতি ঘন্টা, এই বাতাসের ধাক্কায় পর্বতের গায়ে বড় বড় পাথরের ক্ষয় হয়েছে। এর কিছু পরেই বার্ডমোর হিমবাহ দেখতে পাবো। তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ বার্ডমোর হিমবাহটাকে। চারিদিকে বহুতল বাড়ির সমান উঁচু উঁচু বরফের স্তূপ। এখান থেকে দক্ষিণ মেরু পর্যন্ত চির তুষার ক্ষেত্র, অন্তহীন বরফের রাজত্ব তোমরা দেখতে পাবে এই মহাদেশটিতে। এই মহাদেশটির শীতলতম অঞ্চল চিরস্থায়ী বরফে ঢাকা থাকে। সারা বছরই এখানে হিম শীতল আবহাওয়া থাকে। কনকনে ঠান্ডা, তুষার ঝড় কিন্তু ম্যাক্সিমাম সময়ই এখানে দেখতে পাওয়া যায়। শীতকালের তাপমাত্রা প্রায় -40 থেকে -75 ডিগ্রি। এছাড়াও এই রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্তক সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে -89.2 আমরা যে রাশিয়ার যে গবেষণা কেন্দ্র রয়েছে ভস্তকে, অর্থাৎ এই অ্যান্টার্কটিকা মহাদেশের মধ্যেই ভস্তক, সেখানকার তাপমাত্রা যেটা নোট করা হয়েছে সেটার তাপমাত্রা -89.2 এটাকে পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থান বলে থাকি আমরা। অর্থাৎ পৃথিবীর মধ্যে সবচাইতে যদি শীতলতম অঞ্চল বলি তাহলে কিন্তু এই ভস্তক। আগস্ট মাসের মে থেকে আগস্ট মাস 24 ঘন্টায় এই অঞ্চলে অন্ধকার থাকে, আকাশে সূর্যের দেখা যায় না। এই সময় মাঝে মাঝেই আকাশে জুড়ে সবুজ, নীল, লাল, রামধনুর রঙের মতো আলোর ছটা বা মেরুজ্যোতি কিন্তু আমরা দেখতে পাবো। তোমরা মেরুজ্যোতি জানো যে রাতের বেলায় আকাশে অনেক সময় আমরা রামধনুর মতো রঙের ছটা দেখতে পাই, এটাকে বলি মেরুজ্যোতি। কিন্তু গ্রীষ্মকালে অবস্থাটা কিছুটা বদলে যায়। এই অঞ্চলের তাপমাত্রা কিছুটা উত্তপ্ত হয় বা গরম হয়, তবে গরমটা এমনই সেটা কিন্তু মাইনাসকে অতিক্রম করতে পারে না। এখানকার তাপমাত্রা গরমের দিকে -20 পৌঁছে যায়। আবার তখন আকাশে 24 ঘন্টায় সূর্য দেখা যায়, কিন্তু সূর্যের আলো বেশ বাঁকাভাবে পড়ে, ফলে বেশিরভাগটাই বরফে প্রতিফলিত হয়ে ফিরে যায়। ফলে উষ্ণতা খুব বেশি কিন্তু এই অঞ্চলে বাড়তে পারে না। এই অ্যান্টার্কটিকার যদি জীবজগৎ নিয়ে আমরা আলোচনা করি তাহলে চির তুষারে ঢাকা অ্যান্টার্কটিকায় কোনো গাছপালা গিয়ে নেই। তবে কখনো কখনো যেখানে বরফ গলে যায় সেখানে মূলত মস, লাইকেন, শ্যাওলা এগুলো কখনো জন্মায়। অ্যান্টার্কটিকার একমাত্র যে স্থায়ী বাসিন্দা তার নাম পেঙ্গুইন। তোমরা জানো কোট প্যান্ট পরে যারা ঘুরে বেড়ায় একটা পাখি যার নাম পেঙ্গুইন, তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ। ভয়ঙ্কর ঠান্ডাতেই এরা অভ্যস্ত। চারপাশের সমুদ্রে প্রচুর মাছ, সামুদ্রিক পাখি, নীল তিমি, শিল দেখতে পাওয়া যায়। অ্যান্টার্কটিকার সমুদ্র চিংড়ি জাতীয় krill মাছে ভর্তি। মাছ krill হলো পেঙ্গুইনের প্রধান খাদ্য। আমরা এই অঞ্চলে তিমি মাছ দেখতে পাবো, অ্যালবার্টস দেখতে পাবো, শিল দেখতে পাবো, krill দেখতে পাবো। এবার আসি একটু পেঙ্গুইন সম্বন্ধে বিস্তারিত আলোচনায়। এই পেঙ্গুইন কিন্তু এরা উড়তে পারে না, কিন্তু ভালো সাঁতার কাটতে পারে।
প্রায় 17 রকমের প্রজাতির পেঙ্গুইন আমরা অ্যান্টার্কটিকায় দেখতে পাবো। এদের মধ্যে এম্পেরর পেঙ্গুইন সব থেকে বড়, প্রায় 4 ফুট লম্বা, প্রায় আমাদের সমান সময় প্রায়, আর ওজন প্রায় 30 কেজি। সাদা শরীর, সে সারা শরীর চকচকে পালকে ঢাকা থাকে, যা কিন্তু কখনো জলে ভেজে না। ঠান্ডা থেকে বাঁচতে এদের ত্বকের নিচে পুরো চর্বির স্তর থাকে, ফলে এরা কিন্তু ঠান্ডার মধ্যেও বসতি স্থাপন করতে পারে। এবার আসি অ্যান্টার্কটিকা মহাদেশের প্রাকৃতিক পরিবেশ এবং আবহাওয়া, যে জলবায়ু, খনিজ সম্পদ প্রভৃতি বিষয়ে গবেষণা সম্বন্ধে। এই মহাদেশটির ভূগর্ভে কয়লা, খনিজ গ্যাস, তামা, নিকেল, সোনার অফুরন্ত কিন্তু ভাণ্ডার রয়েছে। কিন্তু এই অফুরন্ত ভাণ্ডারের মালিক কে? 1959 সালে আন্তর্জাতিক চুক্তি অনুসারে পৃথিবীর যে কোনো দেশ এই মহাদেশে সমস্ত রকম বৈজ্ঞানিক গবেষণার সুযোগ পাবে, কিন্তু সব রকম গবেষণায় পরিকল্পনা হতে হবে শান্তির উদ্দেশ্যে। অ্যান্টার্কটিকার প্রাকৃতিক সম্পদে কোনো দেশের কোনো নিজস্ব অধিকার থাকবে না, এবং এই অঞ্চলের জীববৈচিত্র্যকে নষ্ট করে বা প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করে ধ্বংস করে কোনো কিছুই করা যাবে না। অর্থাৎ এখানকার প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে হবে এবং জীববৈচিত্র্যের যাতে কোনো ক্ষতি না হয় সে বিষয়গুলো মাথায় রাখতে হবে। কিন্তু অ্যান্টার্কটিকার ভবিষ্যৎ কি? দক্ষিণ মেরুতে চিরতুষারে ঢাকা এই মহাদেশটির আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ সারা পৃথিবীর জলবায়ুর ভারসাম্য রক্ষা করে। তাই এই মহাদেশের ভবিষ্যৎ আসলে সারা পৃথিবীরই ভবিষ্যৎ। কিন্তু বর্তমানে আমরা জানি গ্লোবাল ওয়ার্মিং, যেটাকে বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তরের ক্ষয়, বায়ু দূষণ ইত্যাদি কারণে অ্যান্টার্কটিকার দূষণমুক্ত বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ, মেঘমুক্ত স্বচ্ছ আকাশ, নির্মল বাতাস সব কিছুই এখন চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ক্রমাগত উষ্ণতা বাড়ার ফলে প্রতিদিন একটু একটু করে গলে যাচ্ছে, অ্যান্টার্কটিকার বরফ কমে যাচ্ছে, মহাদেশটির আয়তন কমে যাচ্ছে, ফলে ক্রিল, শিল, পেঙ্গুইন, যে সমস্ত জীববৈচিত্র্যের কথা বললাম তাদের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, ফলে নষ্ট হয়ে যাচ্ছে অ্যান্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য। এবার আসি একটু এই অ্যান্টার্কটিকা কীভাবে আবিষ্কার হলো। আমরা জানি অ্যান্টার্কটিকার আবিষ্কারকের নাম আমুন্ডসেন। এই দিনটা ছিল 19 অক্টোবর 1911। নরওয়ের অভিযাত্রী রোয়াল্ড আমুন্ডসেন ও তার সঙ্গীরা যখন বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করেন, তখন যাত্রাপথে ভয়ঙ্কর প্রতিকূল আবহাওয়া, তুষারঝড়, বরফের স্তর, বড় বড় ফাটল সব কিছুকে উপেক্ষা করে 14 ডিসেম্বর 1911 তারা দক্ষিণ মেরু অর্থাৎ 90 ডিগ্রি দক্ষিণে তারা পৌঁছান। তাহলে এই যে অক্টোবর থেকে ডিসেম্বর, এই যে টানা এই সময় তারা কিন্তু এই অঞ্চলে পৌঁছান, ফলে এই অঞ্চলে তারা কিন্তু প্রথম এখানকার অভিযাত্রী হিসেবে মর্যাদা পান। মহাদেশটি কোনো দেশেরই কিন্তু অধীন নয়। অ্যান্টার্কটিকা পৃথিবীর সমস্ত দেশেরই একটা আন্তর্জাতিক ভূখণ্ড। আমেরিকা যুক্তরাষ্ট্র, নরওয়ে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জাপান, আর্জেন্টিনা, এছাড়াও আমাদের ভারতবর্ষ সহ প্রায় 40টা দেশের 100-এরও উপরে বেশি গবেষণা কেন্দ্র কিন্তু এখানে রয়েছে। সারা পৃথিবীর যে সমস্ত আবহাওয়াবিদ বা আবহাওয়া বিজ্ঞানী বা ভূপ্রকৃতি বিজ্ঞানী, এরা কিন্তু এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া, জলবায়ু, খনিজ সম্পদ প্রভৃতি বিষয়ে কিন্তু অফুরন্ত গবেষণা করে চলছে। তেমনিভাবে ভারতবর্ষ এই অ্যান্টার্কটিকা মহাদেশের অভিযানে সামিল হয়েছিল। তোমরা জানলে অবশ্যই তোমরা গর্ববোধ করবে। 9 জানুয়ারি 1982 সাল প্রথম ভারতীয় অভিযাত্রী দল অ্যান্টার্কটিকাতে পৌঁছায়। স্থাপিত হয় ভারতের প্রথম গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী, এবং পরবর্তীতে 1982 সালের পর আবারও 1988 সালে আরেকটি অভিযাত্রী দল, ভারতবর্ষের 8ম অভিযাত্রী দল
দক্ষিণ গঙ্গোত্রী থেকে আরও 70 কিলোমিটার দূরে মৈত্রী নামে আরও একটি গবেষণা কেন্দ্র স্থাপন করে। ফলে এই মৈত্রী এবং দক্ষিণ গঙ্গোত্রী দুটো গবেষণা কেন্দ্রে আমাদের ভারতবর্ষ কিন্তু তাদের অভিযান বা গবেষণা করে যাচ্ছে। এবার আমার কিছু প্রশ্ন আছে। প্রশ্ন হলো যে অ্যান্টার্কটিকা তো ঠান্ডা কেন? কারণ বলেছি এই অঞ্চলে সূর্যের তাপ কিন্তু একেবারেই পৌঁছায় না, এবং সূর্য গরমের সময় কিন্তু এই অঞ্চলে তির্যকভাবে কিরণ দেয়, ফলে এই অঞ্চলে কিন্তু আলোকিত সেরকম হয় না, ফলে গরমও হয় না। এবারে আরেকটা প্রশ্ন জানলে খুশি হবে, এই মহাদেশটিতে বেশিরভাগ অভিযাত্রীরাই ডিসেম্বর মাসের দিকে অভিযানে বেরোন। কারণটা কি? কারণ এই ডিসেম্বর মাস নাগাদ এই অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয় এবং সূর্য প্রায় 24 ঘন্টায় আকাশে দেখতে পাওয়া যায়, ফলে এই অঞ্চলটা কিছুটা আলোকিত থাকে, কিন্তু বাকি সময়টা অন্ধকার। ফলে ডিসেম্বর মাসে এই কারণেই এখানে অভিযাত্রীরা এই অভিযানে যান। কিন্তু যদি আমরা দেখি, অ্যান্টার্কটিকা ভারতের প্রথম অভিযান হয়েছিল জানুয়ারি মাসে, তখন তো ভারতে শীতকাল। তাহলে শীতকালে কেন অ্যান্টার্কটিকা অভিযান হয়? আমাদের এখানে শীতকাল হলেও ঠিক উত্তর মেরুতে, এই দক্ষিণ মেরুতে এই অঞ্চলে গ্রীষ্মকাল। কারণ আমরা থাকি উত্তর মেরুতে, উত্তর মেরুতে যখন শীতকাল হবে ঠিক দক্ষিণ মেরুতে তখন কি হবে? গ্রীষ্মকাল। ফলে এই গ্রীষ্মকাল হওয়ার জন্যে এই অঞ্চলে তাপমাত্রা বা সূর্যের আলো কিন্তু 24 ঘন্টায় এখানে পাওয়া যায়, কিন্তু তির্যকভাবে, এটা মাথায় রাখবে, সূর্য কিন্তু তির্যকভাবে এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। তাই এই অঞ্চলে বা অভিযাত্রীরা গ্রীষ্মকালে অভিযানে বেরোন এবং তারা কিন্তু সফলও হন। অ্যান্টার্কটিকাতে এই যে পুরো 1 থেকে প্রায় 2 কিলোমিটার পুরো বরফের স্তরের কথা বললাম, এবং এই বরফের স্তর কিন্তু বর্তমান আবহাওয়া, গ্লোবাল ওয়ার্মিং, ওজোন স্তরে ফাটল, এইগুলোর ফলে কিন্তু সমুদ্রের জলস্তর কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? কারণ বরফ গলে যাচ্ছে, বরফ গলে গেলে সমুদ্রের জলের পরিমাণে বেড়ে যাচ্ছে। এর ফলে সারা পৃথিবী জুড়েই কিন্তু একটা সংকট কিন্তু দেখা দিতে পারে। কারণ যদি সারা পৃথিবীর বা এই অ্যান্টার্কটিকা মহাদেশে বা অন্যদিকে উত্তর গোলার্ধে সুমেরু মহাদেশে যদি বরফ গলতে শুরু করে, তাহলে কিন্তু পৃথিবীর যে জলস্তর, সামুদ্রিক যে জলস্তর, সেটা কিন্তু বৃদ্ধি পাবে। ফলে অনেক বসতি, সমুদ্রে বা নদীর ধারে যে সমস্ত বসতিগুলো আছে, তারা কিন্তু জলের তলায় চলে যাবে। ফলে আমাদের এখানে যে সমস্ত সুন্দরবন এলাকা বা সামুদ্রিক যে সমস্ত অঞ্চল আছে, সেইগুলো কিন্তু আস্তে আস্তে জলের তলায় চলে যাবে। ফলে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে গ্লোবাল ওয়ার্মিং বা পরিবেশ দূষণ যাতে কম করে রাখা যায়।